প্রিয় অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুর্শিদ হাসান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আমি আজকে তোমাদের একটি অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আর আমার আজকের আলোচনার বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আজকে আমি এই সাবজেক্টের প্রাথমিক কিছু মৌলিক আলোচনা করব। যারা কমার্স থেকে আসছো তারা এই কনসেপ্টগুলো হয়তো আগেই জানো, কিন্তু যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারে সায়েন্স বা আর্টস অন্য সাবজেক্ট থেকে অনেকে ভর্তি হয়েছো, সেজন্য আজকে আমার আলোচনা যে আমি কিছু মৌলিক কিছু কথা বলবো। তারপরে আমি তোমাদের আরও দু একটা অনলাইন ক্লাস সামনে নেব, যেখানে আমি তোমাদের আরও যাবতীয় অ্যাকাউন্টিংয়ের জার্নাল, লেজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকের ক্লাসের মৌলিক আলোচনার বিষয় হলো অ্যাকাউন্টিংয়ের। দেখো ক্লাস লেখা আছে কি বেসিক কনসেপ্ট, অর্থাৎ কিছু প্রাথমিক আলোচনা করব। যেটা তোমরা জানো কিংবা না জানো, আমি সব প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা গুরুত্বপূর্ণ মনে করছি। তো সবাই আমার ক্লাসটা শুনবে আশা করি। ফ্রেন্ডস, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিংয়ের বাংলা অর্থ হিসাব বিজ্ঞান। অর্থাৎ অ্যাকাউন্টিং হলো এমন একটা বিজ্ঞান যেখানে একটা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সেই লেনদেনগুলোকে বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় করা হয়, এবং ফলাফল নির্ণয় করার পর সেই ফলাফলগুলো হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় ব্যবহারকারীদের নিকট সেই তথ্যগুলোকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞান। এখন কথাগুলো আমি একটু সহজভাবে বলি। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হলো একটা প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেন থেকে বা যে সমস্ত ঘটনা থেকে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ যে সমস্ত লেনদেনের মাধ্যমে অর্থের আদান প্রদান হয়, সেগুলোই হিসাব বিজ্ঞানের প্রথম লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ করি আমরা কিসের মাধ্যমে? আমরা হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ করি জাবেদা বা জার্নাল এন্ট্রির মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে একটা পক্ষ ডেবিট করা হয়, আরেকটা পক্ষ ক্রেডিট করা হয়। এইভাবে প্রত্যেকটা লেনদেনকে জার্নাল বা জাবেদার মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা আর্থিক লেনদেন লিপিবদ্ধ করি। দেন আমরা কি করি? প্রত্যেকটা হিসাবকে আমরা শ্রেণীবদ্ধ করি বা ক্লাসিফাই করি। ক্লাসিফাই করি কীভাবে? প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান বা লেজার করা হয়। তারপর আমরা হিসাব বিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংক্ষিপ্তকরণ। আর এই সংক্ষিপ্তকরণ হলো প্রত্যেকটা লেজারের ব্যালেন্সকে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলে এই লেনদেনের সমস্ত তালিকাগুলোকে আমরা একসাথে উপস্থাপন করি, এবং রেওয়া মিলে কী করা হয়? যাবতীয় ডেবিট আইটেমগুলো ডেবিট দিকে লেখা হয়, যাবতীয় ক্রেডিট আইটেমগুলো ক্রেডিট দিকে লেখা হয়। এরপর রেওয়া মিলে দুই দিক যখন সমান হয়ে যায়, আমরা ধরে নিই আমাদের হিসাব প্রক্রিয়াটা সঠিক হয়েছে। রেওয়ামিল থেকে আমরা পরবর্তীতে হিসাব বিজ্ঞানের ফলাফল নির্ণয় করি। ফলাফল কীভাবে করি? হিসাব বিজ্ঞানের ফলাফল নির্ণয় করা হয় মূলত ইনকাম স্টেটমেন্ট বা আয় ব্যয় বিবরণী, ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র, যার মাধ্যমে সম্পত্তি এবং দায়ের হিসাব করা হয়। আর ওনারশিপ স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে মূলত হিসাব বিজ্ঞানের এই আর্থিক লেনদেনগুলোর ফলাফল নির্ণয় করা হয়। অর্থাৎ ফলাফলের মাধ্যমে লাভ লোকসান কত হয়েছে, সম্পত্তি কত, দায় কত, মালিকের মূলধন কত, বিভিন্ন বিষয়গুলো আমরা ফলাফল জানি। এই ফলাফলগুলো মূলত ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হলো প্রতিষ্ঠানের মালিক, তারপরে তোমার প্রতিষ্ঠানের যে ঋণদাতা, তারপরে তোমার সরকার ও প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, কারণ সরকার প্রতিষ্ঠান থেকে ট্যাক্স নেয়। তারপর তোমার শ্রমিক ইউনিয়ন যারা প্রতিষ্ঠানে কাজ করে, তারাও প্রতিষ্ঠানের হিসাবটা জানতে চায় যে তাদের কি বেতনটা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, কোম্পানি যে আয় হয় সেখানে তাদের বেতন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এই সংক্রান্ত তথ্য তারাও জানতে চায়। অর্থাৎ হিসাব বিজ্ঞান এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেনের ফলাফল নির্ণয় করে সে তথ্যগুলো তাদের ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়া হয়। তো ব্যবহারকারী শুধু মালিক পক্ষ না, বরং মালিক পক্ষ ছাড়াও প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক ধরনের ইউজার আছে, তাদের কাছে হিসাবগুলো পৌঁছে দেওয়া। এটাই মূলত হিসাব বিজ্ঞানের মূল কাজ। তো এখন হিসাব বিজ্ঞান সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু বলতে চাই। দেন আমার নেক্সট আলোচনার বিষয় হলো হোয়াট ইজ ট্রানজ্যাকশন। তো স্টুডেন্টস, তোমাদের আগে বলছি যে হিসাব বিজ্ঞানে আমরা মূলত আর্থিক লেনদেন হিসাব করব। যে যা কিছু ঘটে সব কিছুই ঘটনা, কিন্তু সব ঘটনায় ট্রানজ্যাকশন বা লেনদেন না। লেনদেন হলো ঘটনাগুলোর মধ্যে সেই ঘটনা যেগুলো একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারে, অর্থাৎ এমন কিছু ঘটনা যার মাধ্যমে অর্থের আদান প্রদান জড়িত, সেগুলোই হলো ট্রানজ্যাকশন। হিসাব বিজ্ঞানে আমরা মূলত ট্রানজ্যাকশনগুলোকে লিপিবদ্ধ করব, যেগুলোর মাধ্যমে অর্থের কোনো আদান প্রদান হয় না, সেগুলো হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ করা হয় না। এটা হলো হিসাব বিজ্ঞানের প্রথম এবং মৌলিক কার্যক্রম। এরপরে স্টুডেন্টস, আমার নেক্সট আলোচনার বিষয় হলো হোয়াট ইজ অ্যাকাউন্ট।
আচ্ছা, এখন যারা কমার্স পড়ছো সবাই তোমরা আগে জাবেদা করে আসছো। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই যে অ্যাকাউন্ট কি আসলে। ধরো আমি নগদে মাল ক্রয় করছি, তো তোমরা একটা জাবেদা কি করো, বাংলায় আমরা বলি ক্রয় ডেবিট, ক্যাশ ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট। ইংরেজিতে আমরা কি করি এটাকে পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। অর্থাৎ এই ক্রয়ের দ্বারা আমার একটা খরচ সৃষ্টি হয়েছে, পারচেজকে আমরা ডেবিট করছি খরচ হিসেবে, আর এই নগদে ক্রয় করার কারণে আমার হাত থেকে ক্যাশ টাকা চলে গেছে, এটা সম্পদ কমে গেছে, ক্যাশকে আমরা সম্পদ রাশির জন্য ক্রেডিট করি। এখন এই যে পারচেজ অ্যাকাউন্ট নামে একটা আইটেম ডেবিট করলাম, সেটা কিন্তু একটা অ্যাকাউন্ট, সেটা একটা হিসাব। আর ক্যাশ নামে যে আরেকটা অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, সেটাও একটা হিসাব। অর্থাৎ হিসাব বা অ্যাকাউন্ট হলো লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী। হিসাব তাহলে আমরা কি বুঝি, প্রত্যেকটা লেনদেনের সংক্ষিপ্ত শিরোনাম, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের সংক্ষিপ্ত শিরোনামকে কি বলা হয়, হিসাব বলে। ঠিক আছে, তো স্টুডেন্টস আমি নেক্সট আলোচনায় আমি তোমাদের আলোচনা করবো যে হিসাব কত প্রকার, সেই বিষয়টা আমরা আলোচনা যাবো সামনে। আমি আগে বলে রাখি হিসাব মূলত 5 প্রকার বা কোথাও কোথাও 6 প্রকার বলা হয়। 5 প্রকার যদি বলি তাহলে হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টস মূলত 5 প্রকারের হিসাব বা অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে অ্যাসেট, 2 নম্বরে হলো ওনারশিপিটি, 3 নম্বরে লায়াবিলিটি, 4 নম্বরে রেভিনিউ, 5 নম্বরে এক্সপেন্স। এই প্রত্যেকটা হিসাব সম্পর্কে আমরা আগামীতে ডেবিট ক্রেডিট আলোচনা করার সময় আলোচনা করব। এখন স্টুডেন্টস আমার নেক্সট আলোচনার বিষয় হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি এটা তোমাদের সামনে উপস্থাপন করি। অ্যাকাউন্টিং ইকুয়েশন A = L + OE, এটাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়। আমেরিকান সিস্টেম আধুনিক পদ্ধতিতে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন দ্বারা কি বোঝায়, অর্থাৎ দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা শুরুতে প্রতিষ্ঠা করি, তখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদের প্রয়োজন হয়। এ দ্বারা অ্যাসেট বোঝায়। এ দ্বারা কি বোঝায়, দেখো এ দ্বারা বোঝায় অ্যাসেট। এখন প্রতিষ্ঠান সম্পদ ক্রয় করতে গেলে সম্পদের সংগ্রহ করার জন্য তাদের অর্থের প্রয়োজন বা মূলধনের প্রয়োজন, সেটা প্রত্যেকে তারা সংগ্রহ করবে। অ্যাসেট ক্রয় করতে গেলে যিনি মালিক তিনি সর্বপ্রথম ব্যবসার মূলধন হিসেবে টাকা আনয়ন করে, এবং সেই মূলধন আনয়নের উদ্দেশ্যই হলো সেই মূলধন থেকে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সম্পত্তি ক্রয় করা। এখন সম্পত্তির যে অংশের টাকা মালিকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে সেটাকে ইংরেজিতে বলা হয় ওনার্স ইকুইটি, বাংলায় বলা হয় মালিকানা স্বত্ব, বা আমরা সংক্ষেপে এটাকে মূলধন নামে বুঝি। আমরা কি বুঝি, আমরা মূলধন, অর্থাৎ সম্পত্তির যে অংশের টাকা মালিকের কাছ থেকে সরবরাহ করা হয়েছে তাকে বলা হয় মূলধন, অর্থাৎ মালিকানা স্বত্ব বা ওনারশিপিটি। এখন দেখা গেল যে মালিক যে পরিমাণ টাকা সম্পত্তি ক্রয়ের জন্য দিল, প্রতিষ্ঠানের প্রয়োজনে আরও সম্পত্তির প্রয়োজন, তখন মালিকের তো টাকা নেই। তখন কি করা হয়, যে তৃতীয় পক্ষের কাছ থেকে ঋণ হিসেবে টাকা আনয়ন করা হয়, তৃতীয় পক্ষের কাছ থেকে দায় সৃষ্টি করার মাধ্যমে টাকা আনয়ন করে তারপর সম্পত্তি কেনা হয়। এখন তৃতীয় পক্ষের কাছ থেকে ঋণ হিসেবে টাকা আনয়ন করার মাধ্যমে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে তাকে বলা হয় লায়াবিলিটি, বাংলায় বলা হয় দায়। তাহলে আমরা সংক্ষেপে কি বুঝি, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো A = L + ওনারশিপিটি, অর্থাৎ যাবতীয় অ্যাসেট দুইটা হিসাবের যোগফলের সমান হবে। একটা হলো ওনারশিপিটি এবং লায়াবিলিটি, এই দুইটার যোগফল অ্যাসেট হবে। অর্থাৎ অ্যাসেটের উপরে মালিকের দাবিকে বলা হয় ওনারশিপিটি, অ্যাসেটের উপরে তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় লায়াবিলিটি। অর্থাৎ এই দুই পক্ষের কাছ থেকে টাকা যা আনলাম মূলত সেই টাকা থেকেই যাবতীয় সম্পত্তি ক্রয় করা হবে। তাহলে অবশ্যই অ্যাসেট এই দুইটার যোগফলের সমান হবে। দিস ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো স্টুডেন্টস আমার লাস্ট আলোচনার বিষয় হলো রুলস অফ ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট। এটা আমি এখন তোমাকে বোর্ডে লিখে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো রুলস অফ ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিটের যে বিষয়টা আলোচনা হবে, আমি আগেই বলছি যে হিসাব 5 প্রকার। হিসাব কয় প্রকার? হিসাব 5 প্রকার। এই 5 প্রকারের হিসাব যদি প্রতিষ্ঠানে বাড়ে কিংবা কমে, তাহলে এটাকে কোন ক্ষেত্রে ডেবিট করব, কোন ক্ষেত্রে ক্রেডিট করব, সেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় আমাকে সর্বপ্রথম শিখতে হবে। যদি ডেবিট ক্রেডিট আমি শিখতে পারি, তাহলে হিসাব বিজ্ঞানের যে প্রথম যে ধাপ জাবেদা করা, সেই জাবেদা আমরা করতে পারবো। জাবেদা করলে পরবর্তী খতিয়ান হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপগুলো আসলে প্রথম স্টেপে হলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। তো স্টুডেন্টস আমার এখন নেক্সট আলোচনা হলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। আমি এখানে আমেরিকান সিস্টেম বা মডার্ন মেথডে আমি সেই ডেবিট এবং ক্রেডিট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো স্টুডেন্টস এখন আমি আলোচনা করতে যাচ্ছি রুলস অফ ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো আমি এই ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট এটা আমি আমেরিকান সিস্টেম বা মডার্ন মেথডে যে নিয়ম বলা আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো স্টুডেন্টস তোমরা দেখো, আমি শুরুতে একটা সমীকরণ কিছুক্ষণ আগে এটা বলছি, এবার হিসাব সমীকরণটাকে আমি আরও একটু বিস্তারিতভাবে এখানে উপস্থাপন করছি। তোমরা দেখো যে অ্যাসেট
বাংলা অর্থ কি সম্পদ। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল অর্থাৎ ওনার্স ইকুইটি, এই দুইটার যোগফল হলো অ্যাসেট। আচ্ছা, এখন কিছুক্ষণ আগে আমি বলছি যে অ্যাসেট হবে দুইটা জিনিসের যোগফল, মালিকের কাছ থেকে যে মূলধন নিছি এবং তৃতীয় পক্ষের কাছ থেকে যে দায় বা ঋণ সংগ্রহ করছি, এই দুইটা টাকা সংগ্রহ করে মূলত সেই সবগুলো টাকা থেকে আমরা অ্যাসেট ক্রয় করছি। তো অ্যাসেট অবশ্যই লায়াবিলিটি এবং ক্যাপিটাল দুইটার যোগফলের সমান হবে। এখন এখানে আরেকটি এক্সটেনশন, সেটা হলো যে অনেক সময় মালিক মূলধন আদান করার পর সেখান থেকে কিছু টাকা যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে, তাহলে সেটাকে ইংরেজিতে বলা হয় ড্রয়িংস। এই ড্রয়িংসের কারণে মূলধনটা কমে যাবে, যে করে মূলধন থেকে সেটা বিয়োগ হবে। যদি অঙ্কের ড্রয়িংস থাকে মূলধন থেকে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তারপর হলো রেভিনিউ যোগ করা হয়েছে, এক্সপেন্স বিয়োগ করা হয়েছে। রেভিনিউ কেন যোগ করা হয়েছে? রেভিনিউ হলো আয়, অর্থাৎ ব্যবসায়ের পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে যে আয় সৃষ্টি হয়। তো আয় বাড়লে ব্যবসার মুনাফা বা প্রফিট বাড়ে, আর প্রফিট কিন্তু মূলধনের সাথে যোগ হয়ে যায়, ক্যাপিটালের সাথে যোগ হয়ে যায়। যে কারণে রেভিনিউ বাড়লে যেহেতু প্রফিট বাড়ে, সেই জন্য সেটা মূলধনের সাথে হবে যোগ। আর এক্সপেন্স হলো কি, আয় অর্জন করতে গিয়ে যে আমাদের খরচগুলো করতে হয় নিয়মিত ভিত্তিতে, সেগুলোকে বলা হয় এক্সপেন্স। এখন সেই এক্সপেন্স যদি বাড়ে তাহলে মুনাফা কমে যায়, মুনাফা কমলে মূলধনও কমে যায়, যে কারণে এক্সপেন্স মূলধন থেকে বিয়োগ হবে। এটা হচ্ছে হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ। তো এখন এখানে এই হিসাব সমীকরণটাকে সম্প্রসারণ করলে আমরা এখানে অনেকগুলো হিসাবের আমরা নাম দেখতে পাই। তো এইগুলো বিশ্লেষণ করলে হিসাবটাকে মূলত এখানে 6টা ভাগে আমি উপস্থাপন করছি। দেখো এখানে প্রথম প্রকার আমি কি বললাম, অ্যাসেট। এখন স্টুডেন্ট আমি একটু সংজ্ঞাগুলো আবার একটু বিস্তারিত করার চেষ্টা করব। যে অ্যাসেটটাকে তোমার এফএসবি ডেফিনেশনে বলা হয়েছে প্রবাবল ফিউচার বেনিফিট অ্যারাইজিং ফ্রম পাস্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ সম্পদ হলো অতীতে কোনো লেনদেনের কারণে এমন কিছু বিষয় আমাদের সামনে আসছে যেগুলো থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, অর্থাৎ যাবতীয় অ্যাসেট আমাদেরকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। এইটি মূলত অ্যাসেটের মূল বৈশিষ্ট্য। এখন অ্যাসেটের যদি সুবিধা কী কী প্রদান করে সেগুলো একটু বৈশিষ্ট্য যদি বর্ণনা করতে যাই, অ্যাসেট অনেক প্রকার। এক প্রকার হতে বলে ফিজিক্যাল অ্যাসেট। ফিজিক্যাল অ্যাসেট কি, আমরা প্রতিষ্ঠানে যখন স্থাপন করতে যাই তখন আমরা একটা দালান জমি কিনলাম, ল্যান্ড, তারপরে সেখানে একটা বিল্ডিং তৈরি করলাম কারখানার জন্য। বিল্ডিংয়ের মধ্যে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, মেশিনারি, ফার্নিচার, বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় করা হয় যেগুলোর ভৌতিক অস্তিত্ব আছে, সেগুলোকে বলে ফিজিক্যাল অ্যাসেটস। সেই ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে আসবে। আর এরপরে হলো অ্যাসেটের মধ্যে আরও কতগুলো বিষয় আছে, যে রিসিভেবল, আমরা অন্যের কাছে কোনো লেনদেনের কারণে ভবিষ্যতে টাকা পাবো যদি সেরকম বিষয়ে আমাদের সামনে আসে, সেগুলো অ্যাসেট। যেমন বাকিতে পণ্য বিক্রয় করছি, সেখানে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো, সেটাও হতে আসে। আবার কোনো একটা সুবিধা গ্রহণ করবো ভবিষ্যতে, সেই জন্য আমি আগাম কোনো খরচ পরিশোধ করছি, যেমন প্রিপেইড এক্সপেন্স, মানে অগ্রিম খরচ। এইটা পরিশোধ কেন করলাম, যে এটা টাকাগুলো দিলে ভবিষ্যতে আমি কারো কাছে সেবা পাবো, সেটাও কিন্তু অ্যাসেট। যাবতীয় খরচের অগ্রিম, সেটাও সম্পদ। তারপর কিছু অদৃশ্যমান সম্পত্তি আছে, যেমন গুডউইল, প্যাটেন্ট, ব্যবসায়ের সুনাম, এটাও কিন্তু সম্পদ। তো এইভাবে অ্যাসেট বিভিন্ন প্রকার হতে পারে। এখন এই অ্যাসেটের সবগুলো বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় যে অ্যাসেটগুলো আমাদের ভবিষ্যতে সুবিধা প্রদান করবে, ফিউচার কোনো বেনিফিট এখান থেকে পাওয়া যাবে। তো এখন এই অ্যাসেট যদি কোনো কারণে, কোনো লেনদেনের কারণে বৃদ্ধি পায়, তাহলে দ্যাট মিনস ইনক্রিজ হয়, মানে বৃদ্ধি পায়, তাহলে অ্যাসেট হবে ডেবিট। আর যদি কোনো লেনদেনের কারণে অ্যাসেট কমে যায়, তাহলে অ্যাসেট হয়ে যাবে ক্রেডিট। এখন একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, অ্যাসেট অলওয়েজ ডেবিট ব্যালেন্স। অ্যাসেট অলওয়েজ কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এখন যেহেতু এটা ডেবিট ব্যালেন্স, এটা বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। অ্যাসেট বৃদ্ধি পায় কখন, সাধারণত অ্যাসেট ক্রয় করলে বা ভবিষ্যতে কোনো বাকিতে কারো কাছে মাল বিক্রি করলে যদি টাকা পাওয়া বৃদ্ধি পেয়ে যায়, বিভিন্ন কারণে অ্যাসেট বাড়ে। অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট হবে, আর অ্যাসেট বিক্রয় করে দিলে সাধারণত অ্যাসেট কমে যায়, তখন অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আচ্ছা, দেন আমাদের সেকেন্ড আলোচনার বিষয় হলো লায়াবিলিটি। লায়াবিলিটি মানে বাংলা অর্থ দায়, অর্থাৎ সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয়, লায়াবিলিটি বলে। অর্থাৎ সম্পত্তি ক্রয় করতে গিয়ে মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি টাকা ধার করে সম্পত্তি ক্রয় করি, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে যতটুকু টাকা ধার করা হয়েছে সেটাকে লায়াবিলিটি বলে। আরও সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, যে লায়াবিলিটি বলে কেউ আমাদের প্রতিষ্ঠানের কাছে কোনো না কোনোভাবে টাকা পাবে, সেটা কি বলা হয়, লায়াবিলিটি বলে। এখন লায়াবিলিটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। লায়াবিলিটি বাড়লে হয় ক্রেডিট, লায়াবিলিটি কমলে হয় ক্রেডিট। এখন কয়েকটা লায়াবিলিটি উদাহরণ দিই।
যেমন প্রতিষ্ঠানের প্রয়োজনে লোন নেওয়া হয়েছে, লোন অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা ব্যাংক লোন আছে, সেটা একটা দায়। তারপরে তুমি বাকিতে কারো কাছ থেকে মাল ক্রয় করছো, আমাদের কাছে টাকা হবে, অ্যাকাউন্টস পেয়েবল, এটাও একটা দায়। অথবা সেই দায় পরিশোধ করার জন্য তুমি একটা স্বীকৃত নোটিশ সাইন করে দিচ্ছ, তখন হয়ে যায় নোটস পেয়েবল, সেটাও একটা দায়। স্যালারি পেয়েবল, রেন্টস পেয়েবল, এগুলো বিভিন্ন খরচের বকেয়া যেগুলো আমাদেরকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এই ধরনের যাবতীয় বিষয়গুলো কিন্তু আসলে দায়। এই দায় বাড়লে হয় ডেবিট, আর দায় পরিশোধ করে দিলে দায় কমে যায়, তখন হয়ে যায় দায় বাড়লে হয় ক্রেডিট, আর কমলে পরিশোধ করে দিলে দায় কমে যায়, তখন হয়ে যায় ডেবিট। এখন এটা বাড়লে কেন ডেবিট হয়? আগে দেখো, লায়াবিলিটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স, এটা বাড়লে ক্রেডিট হবে, কমলে হবে ডেবিট। আচ্ছা, এইবার ক্যাপিটাল হলো কি, যে সম্পত্তি ক্রয় করতে গিয়ে মালিকের কাছ থেকে যে টাকা মূলধন হিসেবে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ সম্পত্তির উপরে মালিকের অংশ যতটুকু, সেটুকুই হলো ক্যাপিটাল। এখন এই ক্যাপিটালটা অলরেডি ক্রেডিট ব্যালেন্স, যদি মালিক বেশি করে আরও বেশি মূলধন আয়ন করে, তো মূলধন যদি আরও বাড়ে তাহলে হবে ইনক্রিজ হবে, তখন হবে ক্রেডিট। আর মূলধন যদি সে উত্তোলন করে নিয়ে যায়, তখন হয়ে যাবে ক্রেডিট। মূলধন উত্তোলন করে নিয়ে তখন মূলধন কমবে, ডিক্রিজ হবে, তখন হয়ে যাবে কি ডেবিট। অর্থাৎ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মূলধন হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। আচ্ছা, দেন আমাদের আরেকটা বিষয় হলো রেভিনিউ। রেভিনিউর বাংলা অর্থ হলো আয়। আচ্ছা, এখন স্টুডেন্টস একটা বিষয় লক্ষ্য করো, আমরা সম্পত্তি কিনলাম, সম্পত্তি কিনতে যাইয়া মালিকের কাছ থেকে মূলধন সংগ্রহ করলাম, তৃতীয় কাছ থেকে লাইবিলিটি ঋণ সংগ্রহ করলাম। এগুলো আমরা কেন করি? আমাদের ব্যবসায়ের একটা প্রধান একটা লক্ষ্য থাকে, সেটা হলো আমরা হয় উৎপাদন করে, পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করে আয় করবো, না হয় এটা যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে সেবা প্রদানের মাধ্যমে আয় করবো। তাহলে অর্থাৎ আয় অর্জন করা, এইটি হলো প্রতিষ্ঠানের প্রধান কার্যক্রম। এই জন্য রেভিনিউর মূলত সংজ্ঞা বলা হয়েছে যে ব্যবসায়ের প্রধান কার্যক্রমের অংশ, এবং যেই কার্যক্রম থেকে আয় অর্জন করা, এটাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তা আয়ের নিয়মিত কার্যক্রম থেকে আসে, আয় মূলত দুটো সোর্স থেকে আসে, পণ্য বিক্রির মাধ্যমে আসে অথবা সেবা প্রদানের মাধ্যমে আয় সৃষ্টি হয়। এই আয়টা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। এটা যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তাহলে হবে ক্রেডিট, যদি ডিক্রিজ বা হ্রাস পায় তাহলে হয়ে যাবে ডেবিট। দেন আমাদের পঞ্চম নাম্বার হিসাব। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা হিসাবের শিরোনাম, 5 প্রকারের হিসাব। দেখো, অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, দেন মোট 6টা বলা আছে। দেন 5 নম্বর হলো এক্সপেন্স। এক্সপেন্সের বাংলা অর্থ ব্যয়। এখন দেখো, আয় অর্জন করতে গেলে আমাকে ব্যয় করতে হবে, যদি ব্যয় না করে তাহলে কিন্তু আয় অর্জন হবে না। তুমি একটা পণ্য উৎপাদন করতে যাচ্ছ, তো পণ্য উৎপাদন করতে হলে কী কী ব্যয় এক্সপেন্স হতে পারে? পণ্য উৎপাদন করতে গেলে শুরু তোমাকে কাঁচামাল ক্রয় করতে হবে। কাঁচামাল যদি ক্রয় না করো তাহলে তো পণ্য উৎপাদন করতে পারবে না, বিক্রিও করা যাবে না। তো এই যে কাঁচামাল ক্রয়, পারচেজ করছি আমরা, সেটা একটা ব্যয়। তারপরে উৎপাদন করতে গিয়ে শ্রমিককে মজুরি দিচ্ছি, লেবার দিচ্ছি, ওয়েজেস, সেটাও একটা ব্যয়। তারপর বিভিন্ন কর্মী নিয়োগ করছি, তাদেরকে বেতন দিচ্ছি, সেটাও একটা ব্যয়। কারখানার ভাড়া দিচ্ছি, সেটাও একটা ব্যয়। সম্পত্তি ব্যবহার করার কারণে সম্পত্তির মূল্য হ্রাস পেয়ে অবস্থা হয়েছে, সেটাও একটা ব্যয়। এইভাবে ব্যবসাটাকে রানিং রাখা, পরিচালন করার জন্য প্রতিনিয়ত যে আমাদের ব্যয়গুলো, নগদ অর্থের বহির্গমন ঘটে, নগদটার হাত থেকে চলে যায়, নগদ হোক বা বাকিতেও হতে পারে, সেগুলো সবগুলো হলো এক্সপেন্স বা ব্যয়। ঠিক আছে? অর্থাৎ এই ব্যয় সংগঠিত না হলে আয় অর্জন করা সম্ভব না। এখন এখানে একটা বিষয়, ব্যয় কিন্তু ডেবিট ব্যালেন্স। সম্পত্তি এবং ব্যয়ের মধ্যে পার্থক্য হলো যে সম্পত্তির মেয়াদটা দীর্ঘকালীন সময়ের জন্য হয়, দীর্ঘকাল বেনিফিট পাওয়া যায়। এবং সম্পত্তি, যেমন কোনো সম্পত্তি যদি ক্রয় করা হয়, যেমন বিল্ডিং, দালান কোঠা, এগুলো কিন্তু বড় অঙ্কের টাকা হয় এবং দীর্ঘ সময় সেটা ব্যবহার করা যায়। কিন্তু ব্যয়গুলো ছোট অঙ্কের টাকা হয় এবং এগুলো নিয়মিত করতে হয়, এটা কিন্তু দীর্ঘ সময় না। কোনো একটা ব্যয় সংগঠিত হলে সেটা অল্প দিনের মধ্যে সেই ব্যয়ের কার্যক্রমটা শেষ হয়ে যায়, 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়। একটা পারচেজ করছি, উৎপাদন সেই মালটা ব্যবহার হয়ে গেছে, পারচেজটা শেষ, আবার নতুন করে ক্রয় করতে হবে। এইভাবে ব্যয় বারবার সংগঠিত হয়। তো ব্যয় ডেবিট ব্যালেন্স, এটা বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। আচ্ছা, এইবার ড্রয়িংস মানে উত্তোলন। মালিক যদি কারবারের মূলধন থেকে কোনো একটা অংশ উত্তোলন করে নিয়ে যায়, তাহলে মূলধন হ্রাস পায়। তো মূলধন হ্রাস পায় যেহেতু, তাহলে সেজন্য ড্রয়িংস কিন্তু ডেবিট ব্যালেন্স। এটা বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। তো বাড়ে কখন? মালিক যদি আরও বেশি থেকে বেশি টাকা উত্তোলন করে মূলধন থেকে, তাহলে এই ড্রয়িংস বাড়বে। আর ড্রয়িংস বাড়লে হবে ইনক্রিজ হলে হবে ডেবিট, আর যদি কমে যায় তাহলে হয়ে যাবে ক্রেডিট। তো মূলত স্টুডেন্টস এই 5 প্রকারের হিসাব। এখন তোমাদের মেজরিটি যে সমস্যা হয়, তোমরা আগে ইন্টারমিডিয়েটে বাংলা পড়ছো, এখন অনার্সে তোমরা ইংরেজিতে পড়বা। সেই কারণে অনেকেই প্রথমে অভিযোগ করে যে তারা ইংলিশটা প্রথমে বুঝতে সমস্যা হয়। হওয়াটাই স্বাভাবিক, যে তোমরা এতদিন বাংলা পড়ছো, এখন তোমাদের ইংরেজিতে পড়তে হবে, অঙ্কগুলোর ডাটাগুলো ইংরেজি দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের 5টা এই যে 6টা আইটেমের লিস্টগুলো তোমাকে ইংরেজিতে মুখস্থ করতে হবে। বইতে একটা লিস্ট দেওয়া আছে, সেই ছবি আমি তোমাদেরকে গ্রুপে আপলোড করে দেবো।
সেই লিস্টগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো বাংলা ইংলিশ, তাহলে তোমাকে অঙ্ক, ল্যাঙ্গুয়েজ বোঝা, জাবেদার ভাষা বোঝা, কোন খরচটার দ্বারা কি ইংলিশ, এগুলো বুঝতে তোমাকে সুবিধা হবে এবং অনেক অংশেই তোমার অ্যাকাউন্টিং সহজ হয়ে যাবে। তো সেই কী কী লিস্ট মুখস্থ করতে হবে, অ্যাসেট কত পাবে সেগুলো মুখস্থ করতে হবে, অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, এই প্রত্যেকটা আইটেমের বাংলা এবং ইংলিশ এই দুইটা পাশাপাশি মুখস্থ করা, এটা হলো তোমার প্রথম কাজ। দেন তোমার অঙ্ক অবশ্যই সামনে আরও সহজ হয়ে যাবে। তা এখন আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ। আমি এখন নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করতে যাব জার্নাল বা জাবেদা, এই বিষয়টা আমি আলোচনা করব। পর্যায়ক্রমে আমি আরও তোমাদের অনেক ক্লাস করবো। আজকে সবাইকে ধন্যবাদ।